মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আঁতাত ফাঁস। এবারে জানিয়ে দিব 2 জাহাজ ডুবিয়ে এবার ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি আরব। এবারে থাকছে আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সব শেষে জানিয়ে দিব গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে আল শারার গোপন আঁতাত ফাঁস। ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার গোপন আঁতাত ফাঁস হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। বৃহস্পতিবার আল মায়াদিন টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে আল শারা গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাসি হানে গবিরের সঙ্গে গোপন বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের তত্ত্বাবধানে এ বৈঠক আয়োজিত হয়। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে আল শারা এবং হানে গবি আলাদা ফ্লাইটে প্রায় একই সময় আবুধাবিতে পৌঁছান। এই বৈঠকটি দামেস্ক এবং তেল আবিবের মধ্যে চলমান গোপন স্বাভাবিকরণের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে চিহ্নিত হয়েছে। 2 জাহাজ ডুবিয়ে এবার ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তারা জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে নিশানা করে এ হামলা চালানো হয়েছে। এর আগে এক সপ্তাহে লোহিত সাগরে 2 জাহাজ ডুবিয়ে দেয় হুতিরা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজায় চলমান যুদ্ধবন্ধের দাবিতে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক চাপ বাড়িয়েছে। এই গোষ্ঠীটি চলতি সপ্তাহে লোহিত সাগরে 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এরপর আবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার জানিয়েছেন তারা একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে উচ্চমানের সামরিক অভিযান চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে এই হামলা প্রতিহত করা হয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে লোহিত সাগরে চলমান হুতিদের এই হামলার অংশ হিসেবে এই সপ্তাহে 2টি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। সর্বশেষ এটারনিটি সি নামের একটি গ্রিক চালিত এবং লাইবেরিয়া ফ্লাশধারী পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে অন্তত 4 নাবিককে হত্যা করা হয়েছে। জাহাজটিতে মোট 25 জন ক্রু ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী টাস্কফোর্স এসিপিডাস জানিয়েছে 10 জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা গেলেও 11 জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে 6 জন হুতিদের হাতে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি। সম্প্রতি ঘটে যাওয়া ভারত ও পাকিস্তান এবং ইরান ইসরায়েল যুদ্ধগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আধুনিক সামরিক ব্যবস্থায় অত্যাধুনিক যুদ্ধ বিমানের বিকল্প নেই। অর্থাৎ যুদ্ধ বিমান এমন হতে হবে যেন তা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়েই নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয়। তবে এই 2 দেশ সংঘাতের আগেই 3 দেশ মিলে একটি প্রকল্প হাতে নিয়েছে। যুক্তরাজ্য, জাপান ও ইতালি মিলে 2023 সালেই এই প্রকল্প শুরু করে, যার নাম গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম GCAP। এই প্রোগ্রামের মূল লক্ষ্য হল 2035 সালের মধ্যে 6ষ্ঠ প্রজন্মের একটি অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট তৈরি করা। স্টিলথ ফাইটার জেট হলো এক বিশেষ ধরনের যুদ্ধবিমান যা শত্রুপক্ষের রাডার বা অন্য কোনো যন্ত্রের চোখে ধরা পড়ে না। সহজ কথায় স্টিলথ মানে হলো গোপন বা লুকানো। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো বিমানকে এমনভাবে তৈরি করা যাতে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তার এলাকায় ঢুকে অব্যর্থ হামলা করতে পারে। বর্তমানে জাপানি, ব্রিটিশ এবং ইতালীয় বিমান নির্মাতারা এই ফাইটার জেট তৈরির কাজে ব্যস্ত। এরই মধ্যে খবর এলো সৌদি আরবও এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে তারা অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে। এই অত্যাধুনিক বিমান বানানোর কাজে মাঠে নেমেছে যুক্তরাজ্য ও ইতালির বর্তমান
ইউরো ফাইটার জেট এবং জাপানের মিৎসুবিশি। জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্য, জাপান ও ইতালি সৌদি আরবকে তাদের এই গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। তবে এটি তখনই সম্ভব হবে যখন এই প্রকল্পটি আরও ভালোভাবে এগোবে। জাপান টাইমসের বরাতে দ্য আরব নিউজ জানায়, সৌদি আরবের এই কর্মসূচিতে যোগদানে কোনো বাধা নেই, সেক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি ভাগাভাগি এবং জিসিএপি এর সকল সদস্য দেশের অনুমোদন নেওয়া। তবে এই নতুন উদ্যোগে পুরোপুরি যুক্ত হওয়ার আগে সদস্য দেশগুলো চাইছে যে সৌদি আরব যেন ইউরো ফাইটার তৈরির মাধ্যমে কিছু অভিজ্ঞতা অর্জন করে। আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট বাংলাদেশে যা ঘটছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের 14 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। মূলত বুধবার বিবিসি আই প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে, আন্দোলন দমনে তিনি সরাসরি মরণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন। এ তথ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয় যে ওই বিক্ষোভে প্রায় 1400 মানুষ নিহত হয়েছিলেন, যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছেন সামরিক বাহিনীর রাইফেল ও শটগানের গুলিতে, যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব ছররা, যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে। আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন, যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। এ বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত এ সময়ে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা, যার পর একটি নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচার করা হবে, যাতে যথাযথ প্রক্রিয়াগত সুরক্ষা বজায় থাকে। তবে বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কোনো ব্যবস্থা যেন না থাকে, সেই বিষয়টিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে উল্লেখ করছে। গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করলেন স্পেন। ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করছে স্পেন। একই সঙ্গে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করছে দেশটি। বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। তবে তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসে 21 শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সানচেজ আরও বলেন, যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না। তিনি আরও বলেন, যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি, ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্য সংকটে তাঁবুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানুষ, এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।